তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ কিনা। আমি একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের আজকে ক্লাসটা নিব, ঠিক আছে? আশা করি তোমরা সবাই আমাকে সহযোগিতা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এবিএম মঞ্জুর হাসান, তোমাদের শ্রেণী শিক্ষক। তো প্রথমেই আসো আমরা কিছু ছবি দেখি, ছবির মাধ্যমে জানার চেষ্টা করি, ঠিক আছে? দেখো এখানে বেশ কিছু ছবি দেখা যাচ্ছে। এই ছবিগুলো কেমন যেন একটু মানে কেমন কেমন না, একটু বলো তো এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? একটু বোঝার চেষ্টা করো তো সবাই। আমি একজনকে জিজ্ঞেস করবো এটাকে আসলে কি ধরনের ছবি এগুলো। এই যে দেখো প্রথম ছবিটিতে কেমন যেন একটা মানুষ, ছোট্ট বাচ্চাটাকে মনে হচ্ছে উঁচা করে ধরে রাখছে বা ফেলে দিচ্ছে, তারপর কি যেন লিখতেছে, তারপর বিড়ালগুলো যেমন হন্তদন্ত হয়ে ছুটছে, মানুষগুলো কেমন লাফালাফি করা করছে, তবলা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ছবিগুলো দেখে আসলে বোঝা যাচ্ছে যে এখানে যে লোকগুলো দেখছো, এই লোকগুলো মনে যা ইচ্ছে হচ্ছে এরা তাই করছে, অর্থাৎ মানে তাদের মনে যা ইচ্ছা রাখছে তাই করছে, ঠিক আছে? কোন রকম তারা কোনো নিয়ম নীতি বা কেউটা ভালো মন্দ কিছু ভাবছে না, ঠিক আছে? তো শিক্ষার্থীরা দেখো, তাহলে এটা দেখে আমরা এটুকু উপলব্ধি করতে পারছি যে আজকে আমরা যেটা পড়বো, সেই আজকের যে পাঠ, সেই পাঠটির নাম, কবিতাটির নাম হচ্ছে আবোল তাবোল, অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নেই, মানে যখন যেমন খুশি তারা করছে, ঠিক আছে? যা খুশি তাই করছে। অর্থাৎ এই কবিতাটা আসলে, পাঠটা আসলে কোনো মানে অর্থ খুঁজে পাওয়া যায় না, মানে পাওয়া যাবে না, শুধুমাত্র বলতে বা শুনতে ভালো লাগবে পাঠ করতে কবিতাটি, ঠিক আছে? কিন্তু কবিতাটি যে খুবই অর্থবহ সেরকম কোনো বিষয় আসলে এই কবিতাতে নেই। কারণ কবিতাটি শুনতেই শুধু ভালো লাগার মতো বিষয় রয়েছে। এটা আসলে ছোটদের জন্য আসলে সুকুমার রায় তিনি হচ্ছেন এটা আসলে লিখেছেন, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবাইকে করেছি। আচ্ছা, খেয়াল করি, এই যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের ছবি, ইনি হচ্ছেন সুকুমার রায়। সুকুমার রায় কিন্তু অনেক ছড়া কবিতা রয়েছে ছোটদের জন্য, ঠিক আছে? তার জন্ম হয়েছিল 30শে অক্টোবর 1887 খ্রিস্টাব্দে। তোমাদের দেখো এখানে লেখক পরিচিতি আছে, তোমাদের পেজে বই বের করো সবাই, পাশাপাশি বইটাও বের করবে। আমি কিন্তু অনেক আজকে কিন্তু প্রশ্ন উত্তর লেখা থাকবে আমার স্লাইডে। পাশাপাশি কিন্তু তোমাদেরকে আরেকটা বিষয় বলি, তোমাদের কিন্তু একটা নমুনা, অর্থাৎ তোমাদের যে একটা কবিতা পড়ে যে প্রশ্ন উত্তর লিখতে হবে, যে মানমন্ডলটি দেওয়া হয়েছে, সেই আদলেই তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন থাকবে, যেটা তোমরা আজকে উত্তরগুলো বুঝতে পারবে বা লিখে নিতে পারবে, ঠিক আছে? তোমরা লেখক পরিচিতিতে খেয়াল করো। তো দেখো তিনি আসলে কি হিসেবে পরিচিত, তিনি কি হিসেবে সমাদৃত। আচ্ছা, আমাদের ক্লাসে মনে হচ্ছে অনেকে যুক্ত হচ্ছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কাউকে তো ওইভাবে দেখতে পাচ্ছি না, বলছে ওয়েটিং এ দেখাচ্ছে। আচ্ছা, আমি অ্যাডমিট অল করে দিই। এক মিনিট, সবাই একটু যুক্ত হচ্ছে, মনে মনে হয় কোনো সমস্যা ছিল তাদের, অনেকে যুক্ত হচ্ছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিউট থাকো, কথা বলো না, ঠিক আছে? ক্লাস রেকর্ড হচ্ছে, তোমরা সবাই ডিসিপ্লিন থাকবে। আচ্ছা, আমি তোমাদেরকে আবার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। তোমাদেরকে মিউট করে মিউট করে দিচ্ছি, তোমরা কেউ কথা বলবে না, ঠিক আছে? বুঝেছো? তোমরা কেউ কথা বলবে না। কেউ আনমিউট হবে না, আমি কিন্তু তোমাদেরকে সবাইকে মিউট করে দিয়েছি। আচ্ছা, যাই হোক,
তিনি হচ্ছেন শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত। শিশু সাহিত্যিক বলতে আসলে তিনি অনেক কবিতা লিখেছেন, যেমন তোমরা পাঠ্য বই দেখো, এখানে সব বিষয়ে তোমার তোমার স্লাইডে আছে। তারপর তোমরা পাশাপাশি পাঠ্য বইটাও খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবার বলছি, তোমরা তোমাদের মানে ফোন থেকে হাত দূরে রাখো, ফোনটা মিউট যেন থাকে, কারণ তোমাদের পারিপার্শ্বিক বিভিন্ন শব্দগুলো আমাদের ক্লাসে চলে আসতেছে। ওই দিক যা, এর কথা কইতেছ না, যা। শব্দ করবে না কেউ। হ্যাঁ, দেখো, বিখ্যাত তার গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে আবোল তাবোল, হজ বরল। আমরা কিন্তু পাঠ্য বইটা খেয়াল করবো, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে নেবো, এগুলো তোমাদের পাঠ্য বইতেই আছে। পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান, ঠিক আছে? এগুলো তার বিখ্যাত গ্রন্থ, মানে বই। আর তিনি হচ্ছেন অধিকভাবে মানে পরিচিত হচ্ছে, তিনি হচ্ছে একজন শিশু সাহিত্যিক হিসেবে, অর্থাৎ শিশুদের জন্য তিনি বিভিন্ন রকম তিনি গ্রন্থ লিখে তিনি সুপরিচিত। এই উনি সাহিত্যিকের মৃত্যু হয়েছিল 1923 সালের 10 সেপ্টেম্বর। তাহলে যেহেতু আমাদের ছেলেবেলা থেকে আমরা সুকুমার রায়ের অনেক রকম কবিতা শুনেছি না, মনে আছে? তোমরা কি জানো সে কবিতা দু একটা কেউ বলতে পারবে? সুকুমার রায়ের কোনো কবিতা তোমাদের মনে আছে? দু এক লাইন বলতে পারবে কেউ? বলো তো, কারণ মনে আছে সুকুমার রায়ের? বলো তো। হুমায়রা, রোল নাম্বার 34, তোমার কি মনে আছে? তুমি কিন্তু আনমিউট হয়ে গেছো, ঠিক আছে? যাই হোক, বলো। গোল করো না, গোল করো না, এটা সুকুমার রায়ের কবিতা না? আচ্ছা, জায়গায় তো তোমার মনে আছে, ধন্যবাদ। দেখো, আমরা মূল কবিতায় চলে এসেছি, খেয়াল করো। দেখো, আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়, খুবই ছোট্ট একটি কবিতা, কিন্তু মানে এটা শুনতে যতটা ভালো লাগে, আবোল তাবোল কোনো কাজ করলে যেমন তার অর্থ হয় না, এই কবিতাটার কিন্তু তেমন কোনো অর্থবহ নয়। কিন্তু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি তোমার ফোনটাকে মিউট করে রাখো, শব্দ করো না, কথা বলো না। খেয়াল করি, বলছে যে আমি পড়বো, তোমার পড়ে অর্থটা হচ্ছে আমার মূল ভাব থেকে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? বলছি, আমি একটু পড়ছি, তোমরা একটু খেয়াল করো। আবোল তাবোল লিখেছে সুকুমার রায়। ছুটলে কথা থামাই কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে, রাম ঘটা ঘট ঘেচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। তো এখানে আসলে এইটুকু আমরা বুঝতে পারছি যে কেউ একজন খুব কথা বলছে, বলছে ছুটছে কথা, যদি কথা বলা শুরু করে তাহলে তাকে আর কেউ থামাতে পারবে না, ঠিক আছে? বলছে আজকে ঠেকায় আমায় কি, মানে কারোর সাধ্য নেই যে যখন যে কথা কথা বলা শুরু করলে বা কোনো কিছু শুরু করলে তাকে থামানোর কারোর সাধ্য নেই, ক্ষমতা নেই, এমন ভাবে সে কথা বলছে বা ছুটছে। বলছে আজকে আমার মনের মাঝে, মনের মাঝে যখন অনেক আনন্দ উৎফুল্লতা কাজ করে, তখন দেখো না ছোট বাচ্চারা তিরিং বিরিং করে নাচতে থাকে, ঠিক আছে? যখন বৃষ্টি আসে, যখন বৃষ্টির মধ্যে তোমাদের বয়সে যে ছেলে মেয়েরা কিভাবে ছাদে যখন সে লাফালাফি করতে থাকে, সে কি বুঝতে পারে নিজেকে যে সে কিভাবে লাফালাফি করতেছে, অর্থাৎ সে কি মজা করে লাফালাফি করতেছে, কোন দিকে যে তার পা চলে যাচ্ছে, কোন দিকে কি যাচ্ছে তার কি খেয়াল থাকে? অর্থাৎ সেটা একটা আবোল তাবোল, অর্থাৎ কোনো তার অর্থ বা মানে নেই, সবকিছুর কোনো মানে হয় না, তাই না? ঠিক তেমন আজকে আমার মনের মাঝে, যদি মনের মধ্যে আমার খুশি জাগ্রত হয়, যদি আমি কোনো ধরো, আমার একবার তোমার একটা গল্পের কথা মনে পড়ে গেল। আমি যখন প্রথম মাছ ধরতে মানে বড়শি দিয়ে মাছ ধরেছি, আমি তো মাছ ধরতে পারি না, তো যখন আমি কোনো কারণে একজনের কাছ থেকে বড়শিটা নিয়েছি, বড়শি দিয়ে মাছটা ধরার জন্য জাস্ট দিয়েছি, আর পুকুর থেকে একটা বড় একটা পুঁটি মাছ, মানে খুব বড় বলতে একটা সাইজে বড় পুঁটি মাছ উঠছে। তা আমি তখন কিন্তু বেশ বড় হয়ে গেছি, ওইটার আনন্দে এত উৎফুল্ল হয়েছি যে আমি ত্রিং ব্রিং করে নাচা শুরু করছি, যে আমি কি করছি আমার জীবনে, আমি মনে প্রথম মাছ ধরে ফেলছি, ঠিক আছে? কি বিশাল ব্যাপার কিছু আমার জন্য। ব্যাপারটা হচ্ছে এরকম
যে যখন মানুষ খুব আনন্দিত হয়, ঠিক আছে, তখন হচ্ছে এরকম আবোল তাবোল ভাবে সে লাফাতে থাকে বা নাচতে থাকে বা আনমনায় বা মানে কোনো মানে ছাড়াই সে কথা বলা শুরু করে, ঠিক আছে। হুমায়রা, তুমি কিন্তু ক্লাসে মনোযোগী নও, খেয়াল করো। বলছে কথায় কাটে কথার প্যাচ, অর্থাৎ কথা দিয়ে কথার প্যাচ কাটে। অর্থাৎ আমরা যে ঘুড়ি দেখি না, ঘুড়ি ঘুড়ি আকাশে ঘুড়ি ওড়ে, সবাই যে ঘুড়ির প্যাচ খেলায়, অর্থাৎ ঘুড়িগুলো কি, যে আনন্দ কোথায়, যখন ছাদে উঠে ঘুড়ি উড়াচ্ছে, আরেকজনের সাথে আরেক ঘুড়ি কাটাকাটি করছে, যে ঘুড়িটা কেটে গেল সবাই ছোট বাচ্চারা কি করছে, ঘুড়িটা ধরার জন্য কি দৌড় দিচ্ছে তার পেছনে, তাই না? সবাই কিন্তু ঘুড়িটা পাবে না, কিন্তু দৌড় কিন্তু অনেকেই দিচ্ছে। এই যে মানে এরকম কথার মাধ্যমে যে কথার টানি, অর্থাৎ এরকম কথার টানে কথার প্যাচ, কি যে কথা বলতেছে কি যে প্যাচ দিয়ে কথা বলছে সেটা আসলে সে নিজেও বুঝতেছে না। বলছে ঘনিয়ে এলো, এভাবেই লাফালাফি করতে করতে, ঠিক আছে, ঘনিয়ে এলো মানে চারিদিকে ঘনিয়ে এলো, কি তার মানে এখানে ঘনিয়ে এলো বলতে বোঝাচ্ছে ঘুমিয়ে ঘোর, মানে ছুটতে কথা বলতে সে খুব ক্লান্ত হয়ে গেল এবং তার ঘুম পেয়ে গেল। বলছে গানের পালা, এতক্ষণ যে সে মনে আনমনে লাফালাফি করছিল, যে গানের পালা, অর্থাৎ গানের যে সময়টা তার এ ছিল, সেটা কি হলো, সাঙ্গ হলো, মানে শেষ হলো বা সমাপ্ত হলো মোর। তো এই কবিতাটির আসলে মূল যে ভাবটা আসলে আমরা পাঠ্য বইয়ে রয়েছে, সেটাকে একটু আমি এখানে নিয়ে এসেছি, দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি যে কথাগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আবোল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা। অর্থাৎ অনেক সময় শিশুরা, ছোট্ট শিশু দেখো না, যে ছোট্ট যারা শিশু এখন ভালো বুদ্ধি হয়নি, বা তারা যখন কথা বলতে যেতে বলতেইছে, ঠিক আছে, কখনো এ ফর অ্যাপল, বি ফর বল বলতেছে, কখন 1 2 গুনতেছে, কখনো একটা ছড়া বলতেছে, তার মানে কি সে মনের খেয়ালে যখন যেটা খুশি তখন সে সেটা বলছে। বলছে আমরা কথা বলি যাতে অন্যের সে কথা শোনে, শুনে কিছু একটা করে, অর্থাৎ আমাদের কথা, দেখো আমি তোমাদের একটা কথা বলতেছি যাতে তোমাদের কিছুক্ষণ পরে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করব, তার একটা অর্থ রয়েছে। কিন্তু যারা আবোল তাবোল কথা বলে তাদের কোনো অর্থ থাকে না, মানে মানুষ যে শ্রোতা বা যে শুনবে সেও বুঝে না আসলে সে কি বলছে। বলছে যেমন যদি বলি মা ভাত খাবো, অর্থাৎ আমি যদি মার কাছ থেকে ভাত চাই, আমার ক্ষুধা পেয়েছে, মাকে তো বলতে হবে মা আমি ভাত খাবো, বা আমি বেড়াতে যাব, মা আমি বাহিরে যাব, তার তো একটা অর্থ রয়েছে, ঠিক আছে। মা তখন কি করবে, ভাত চাইলে মা তখন কি করবে, মা তখন ভাত মানে শুনবেন যে আমার মেয়ের ক্ষুধা লেগে গেছে, আমি কি করব, তাহলে আমি ভাতটা তার জন্য নিয়ে আসি। কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে আমরা যদি নাক যদি এভাবে ধরে বলি আও আও খাও, ভাতের গন্ধ পাও, তাহলে কি মা কি বুঝবে, মা বুঝবে যে আমার বাচ্চাটা মনে হয় একটু কি হয়েছে, ও মনে হয় মানে ও মানে মজা করতেছে আমার সাথে, ঠিক আছে, ও বলবে যে এই দুষ্টামি করো না, এখন তো শরৎ, তাই বলবে না, সে মা কিন্তু তোমার জন্য ভাত নিয়ে আসবে না। অর্থাৎ তোমরা অনেক সময় আমার ছোটবেলায় বলতাম না, মানুষকে ছোটবেলাতে ভয় দেখাতাম, আওড়ে মাওড়ে চাও মানুষের গন্ধ পাও, এরকম বলতাম না। তা আমরা কি জানতাম যে আসলে এটা যে কোনো অর্থ রয়েছে বা কোনো বিষয় রয়েছে, এটা আমরা মজা করার জন্য বলতাম। ঠিক তেমনই মজা করার জন্যই আসলে এই ধরনের একটি কবিতা সুকুমার রায় লিখেছেন। বলছে তখন আসসালামু আলাইকুম। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের ক্লাসে যুক্ত হয়েছে এতক্ষণ পরে। তোমাকে মিউট থাকতে বলছি, ঠিক আছে, আর কথা বলবে না, হ্যাঁ? খেয়াল করো, বলছে তখন মা ভাববেন আমি খেলা করছি, অর্থাৎ ওই যে বলছি আও মাও খাও ভাতের গন্ধ পাও, ঠিক আছে, তুমি যে নাক দিয়ে বলবে আও মাও খাও ভাতের গন্ধ পাও, মা তখন বলবে যে সে মনে হয় খেলা করছে আমার সাথে, ঠিক আছে। সে তখন আবোল তাবোল কথা কথা হয়ে গেল, অর্থাৎ তার মা কিন্তু বুঝতে পারবে না। বলছে সে কথার অর্থ নেই, সে কথা দিয়ে কিছুই বোঝাতে চাইছি না, অর্থাৎ অর্থাৎ সেটা দিয়ে আসলে কোনো অর্থ প্রকাশ পায় না। এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়তেই বা শুনতেই মজা লাগে। একটা লোক মনের আনন্দে কেবলই কি করছে, সে শুধু হচ্ছে বক বক করে কথা বলে চলেছে, ইচ্ছে হলে গানও গাচ্ছে, যতক্ষণ না দু চোখ ঘুম নামলো ততক্ষণ পর্যন্ত সে এমনই করে গেল। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, আমরা কিন্তু এই দুইটি বাক্যের মধ্যেই বুঝতে পারলাম
যে যদি আমি একটা সুন্দরভাবে কথাটা গুছিয়ে বলে অর্থ থাকে, তাহলে সেই কথাটার একটা অর্থ বা মা তখন ভাববে। আমি যদি আবল তাবল কোনো কথা বলে থাকি, মা মনে করবে সে শুধু খেলছে। এই কবিতাটাও ঠিক খেলার ছলে আমরা পড়বো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এখন এতক্ষণ অনেক মজা করে কথা বলেছি। এখন এই কবিতা থেকে একটা মাত্র যুক্ত বর্ণ তোমরা শিখে নাও, সেটা হচ্ছে শেষ যে লাইনটা আমরা শিখেছি না, আমি কিন্তু তোমাদেরকে বলেছি তোমরা কেউ শব্দ করবে না, সবাই মিউট থাকো। তোমরা কিন্তু আবার আনমিউট হয়ে গেছো। তোমরা যদি কেউ এভাবে আনমিউট হয়ে যাও, আমি কিন্তু তাকে রিমুভ করে দিব। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, শব্দ। আমার কথা সবাই শুনতে পাচ্ছে, তুমি কোনো কারণে শুনতে পাচ্ছ না। খেয়াল করো, এই শব্দটি তোমরা লিখে নাও এখানে ও যোগ গ, অর্থাৎ আমরা যে শব্দটি পেয়েছি থেকে, সেটা হচ্ছে সাঙ্গ। সাঙ্গ মানে সমাপ্ত বা শেষ, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা মাত্র যুক্ত বর্ণ শিখতে পারলাম। এখন তোমাদেরকে, তোমরা এখন স্ক্রিনশট দাও আর হচ্ছে যাই লিখো, তোমাদের শব্দের অর্থগুলো একটু জানা দরকার, খুব গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো। আমি এখানে অর্থগুলো লিখে দিয়েছি যাতে আমরা খুব ভালো মতো বিষয়টা বুঝতে পারি। তোমাদের পরীক্ষায় কিভাবে থাকবে এই উত্তরটা আমি সেইভাবে সাজিয়েছি, যাতে তোমরা সহজেই উত্তরটা কিভাবে লিখতে হবে পরীক্ষার সময় যদি যখন আসে, তোমরা যাতে বুঝতে পারো। দেখো, তোমাদের এখানে এভাবে অনেকগুলো শব্দ থাকবে, যেমন ঠেকাই, তবলা, ঘ্যাচাং ঘ্যাচ, প্যাচ, ঘুম, ঘুমিয়ে এলো, মনের মাঝে, সাঙ্গ, রাম ঘটা ঘট, এরকম পরীক্ষায় শব্দ থাকলো। তোমাকে বলা হলো যে কোনো 5টি শব্দ লিখো, শব্দের অর্থ লিখো। তোমরা বোঝার চেষ্টা করো, তবে শব্দ করবে না কেউ। আমি তোমাদেরকে আবার মিউট করে দিচ্ছি সবাইকে। তোমাদেরকে, প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা কেউ আনমিউট হবে না। ফোনটাকে হাতের থেকে দূরে রাখো, কারণ তোমরা নিজেরাও বুঝতেছো না যে ফোনটার হাত সাথে তোমাদের টাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে করলে ক্লাসে ডিস্টার্ব হয়, বুঝছো? ক্লাসটা সময় মতো শেষ করা যায় না বাবারা। খেয়াল করে দেখো, বলছি এইরকম, তাহলে আমরা মূল শব্দটা এভাবে লিখবো, আর তার পরবর্তীতে সুন্দরভাবে এভাবে অর্থ লিখে সেই শব্দের অর্থটা লিখবো। তোমাদের নিশ্চয়ই তোমাদের শব্দের অর্থগুলো তোমরা জানো বা পড়বে, তোমাদের পাঠ্য বইয়ের পেছনেও লেখা রয়েছে। তো যাই হোক, তোমরা এখন এই শব্দটা ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বা তোমার পাঠ্য বইয়ের নিচেও পেছন থেকেও শব্দের অর্থগুলো তোমরা পড়ে নিতে পারো। বলছে ঠেকাই, ঠেকাই মানে হচ্ছে বাধা দেয় বা, স্যার বলো। স্যার কোনো এই প্রশ্ন? শব্দগুলো গাইড থেকে শিখলে হবে না, আমি বলেছি পাঠ্য বইয়ের পিছনে খুঁজতে কষ্ট। আচ্ছা, তোমার অনেক কষ্ট করে যেটা তুমি অর্জন করবে সেটা তোমার অনেক সময় বেশি সময় মনে থাকবে, আর যেটা তুমি সহজেই পাবা সেটা তোমার মনে থাকবে না। যাই হোক, তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে, তুমি এখান থেকে পড়তে পারো, আমি যেগুলো দিচ্ছি তুমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখো, তারপর তোমার পাঠ্য বইয়ের পেছন থেকে পড়তে পারো, বা তুমি কোনো সহযোগিতা নিয়েও পড়তে পারো, এতে কোনো বাধা নেই। বলছে ঠেকায় শব্দের অর্থ হচ্ছে বাধা দেয় বা মানা করে। তবলা শব্দের অর্থ, তবলা হচ্ছে এক প্রকার বাদ্য যন্ত্র, যেটা আমরা প্রথমে ছবির মাধ্যমে দেখে এসেছি, তাই না? তারপরে হচ্ছে ঘ্যাচাং ঘ্যাচ, তোমরা কিন্তু মনে রাখবে, এই যে দেখো বানানটা তোমরা সবাই খেয়াল করবে, ঘ্যাচাং ঘ্যাচ বানানটা কিন্তু খেয়াল করবে। বলছে এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ, অর্থাৎ এক কোপে কোনো কিছু কেটে ফেলা দেওয়ার যে আওয়াজ হয়, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ঘ্যাচাং ঘ্যাচ। প্যাচ, প্যাচ মানে মোচড় বা মোড়ানো, ঠিক আছে? আমি আবার বলছি, প্যাচ বানানটা খেয়াল করো তোমরা সবাই। প্যাচ শব্দের অর্থ হচ্ছে মোচড় বা মোড়ানো। ঘুম, ঘুম শব্দের অর্থ হচ্ছে তন্দ্রা বা নিদ্রা। এটা কিন্তু সমার্থক শব্দ হয়ে যাচ্ছে তোমাদের জন্য, এটা আবার ঠিক আছে জানার জন্য, একসাথে তোমরা দুইটা জিনিস জানতে পারছো। তারপর দেখো ঘনিয়ে এলো, ঘনিয়ে এলো বলতে ঘন হয়ে এলো বা জড়ো হয়ে এলো। যখন আমাদের চোখে ঘুম কি হয়, ঘনিয়ে এলো মানে চারিদিক থেকে মনে হচ্ছে চোখটা অন্ধকার হয়ে আসছে, আলোটা অন্ধকার হয়ে এসে আস্তে আস্তে আমরা যখন ঘুমিয়ে যাই, সে অর্থে বোঝাচ্ছে। মনের মাঝে মানে কি, মনের ভেতর, ঠিক আছে? সাঙ্গ মানে শেষ বা সমাপ্ত, যেখান থেকে আমি একটা যুক্ত বর্ণ দিয়েছি তোমাদেরকে। তাহলে দেখো, রাম ঘটা ঘট মানে খুব জোরে সোরে ঘটাঘট শব্দ করা, শব্দ অর্থে বুঝিয়েছে।
এই শব্দ আমরা বড় আকারে কিছু বোঝায়, অর্থাৎ বড় কোনো কিছুকে বোঝানো হয়েছে আসলে, হচ্ছে যেমন রাম ছাগল, ঠিক আছে, রাম বোকা বা হাদারাম, এই শব্দের অর্থে এইভাবে মানে এখানে এই রাম শব্দটি অর্থে বোঝা যাচ্ছে। অর্থাৎ সহজ কথা হচ্ছে রাম ঘটাঘট মানে খুব জোরে সোরে ঘটাঘট শব্দ করে এমন কে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, শব্দ অর্থগুলো তো আমাদের সব জায়গা থেকে আমরা অর্থগুলো পাবো, কিন্তু মনে রাখবে শব্দ অর্থ কিন্তু তোমার, স্যার SW কি? আমি কিন্তু SW এখনো বলি না, আমি যখন তোমাদের SW বলার সময় আসবে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে। তাহলে তোমরা এখানে শব্দ অর্থগুলো জানলে এবং শব্দ অর্থগুলোর থেকে যে বানানগুলো দেখছো সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন যে বিষয়টি তোমাদের অনুশীলনীতে কি আছে বলতো, তোমাদের অনুশীলনীতে একটু শূন্যস্থান আছে না? দেখো তোমাদের কিন্তু, যদিও তোমাদের পাঠ্য বই থেকে যে অনুচ্ছেদটি আসবে সেই অনুচ্ছেদে খেয়াল করবে, আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমি এই ক্লাসটা অনেক সময় ধরে তোমাদের জন্য সাজিয়েছি। এটা এই ধরনের শূন্যস্থান কিন্তু তোমাদের দ্বিতীয় অনুচ্ছেদ, অর্থাৎ যেটা তোমার পাঠ বহির্ভূত যে অনুচ্ছেদটি তোমাদের পরীক্ষায় থাকবে, এ ধরনের শূন্যস্থান সেখানে থাকবে। সেখানে কিছু শব্দ দেওয়া থাকবে, তার কিছু অর্থ দেওয়া থাকবে, মূল শব্দ দিয়ে তোমার কি হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি একটি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং আমার যেহেতু হাতে আরো সময় আছে, আমি আরো একটি ক্লাসে তোমাদের পুরো মডেল কোশ্চেন আনসার গুলো আমি আবার দেখাবো। আগে আমার এই অধ্যায়টা শেষ হয়ে নিক, ঠিক আছে। তো দেখো এখানে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো দিয়ে আমার শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখন তোমাদেরকে আমি প্রশ্ন করব, আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দেবে। তোমরা এখান থেকে কোন শব্দটি নিয়ে এই শূন্যস্থান আমরা পূরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই প্রস্তুত হও, আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দেবে। তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ড্যাশ কে, বলতো। আমি একজনকে জিজ্ঞাসা করি, এখানে আমি দেখতে পাচ্ছি রোল নাম্বার 112, তুমি বলো তো এখানে কোন শব্দটি শূন্যস্থানে বসবে? হচ্ছে তুহিন লেখাপড়ায় এতই ভালো যে ওকে ঠেকায়, অর্থাৎ আমাদের এই যে শব্দটি আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ঠেকায়। অর্থাৎ আমরা ঠেকাই শব্দের অর্থ কি পড়ে আসলাম কিছুক্ষণ আগে? ঠেকাই শব্দের অর্থ কি, মানে বাধা দেওয়ার কে আছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম শব্দের অর্থটি কি, শূন্যস্থানটি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার দ্বিতীয়টি, লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেললো, আমি জিজ্ঞেস করবো যাকে সে উত্তর দিবে। রোল নম্বর 160 মাহিন, বলো দ্বিতীয় শূন্যস্থানটা কি হবে বলো? দ্রুত বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, লোকটি লোকটি ঘ্যাচাং ঘ্যাচ করে গাছের ডালটি কেটে ফেললো, একদম সঠিক। তাহলে আমাদের দ্বিতীয়টাও হয়ে গেল। তারপরে 3 নম্বরটার জন্য প্রস্তুত হও। বসে থাকতে না, এভাবে বলা যাবে না, আমি যাকে বলবো সে বলবে, কারণ সবাই যদি এভাবে বলতে চাই ক্লাসটা বিশৃঙ্খল হয়ে যাবে। বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাশ। আচ্ছা, আমি এখন জিজ্ঞেস করবো, একজন মেয়েকে জিজ্ঞেস করবো, রোল নম্বর 124 ফাতিমা। অনেক স্টিকার দেয় আমাদের ক্লাসে, আমি দেখতে পাই ভাই বাইরে। তোমাকে আজকে পেয়েছি ফাতিমা, তুমি কেন এত স্টিকার দাও বলো? এরপরে যদি তুমি স্টিকার ভাইবারে দিয়েছো তো আমি কিন্তু তোমার আব্বা আম্মার কাছে কিন্তু অভিযোগ করব, ঠিক আছে? স্টিকার দিবে না ভাইবারে। হ্যাঁ, আবার বলো। বসে থাকতে থাকতে তার ঘুম কি এলো, সঠিক হয়েছে, সঠিক। তাহলে আমাদের হয়ে গেল। তুমি এবার মিউট থাকো, মিউট হয়ে যাও। ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না। এবার হুমায়রা, রোল নাম্বার 34, তুমি বলবে ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না, বলো তো। আমি কিন্তু আবোল তাবোল কথা বোঝা যায় না। আচ্ছা বাবা, এখানে কিন্তু আমি একটু কথা বলি, এখানে কিন্তু আমাদের আবোল তাবোল শব্দটি নেই। তোমাকে বুঝতে হবে যে আমাদের কোন এই শব্দগুলোর মধ্য থেকেই আমাকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তুমি কি বুঝতে পেরেছো? প্যাঁচ দেওয়ার কথা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে প্যাঁচ দেওয়ার কথা, অর্থাৎ আমরা যদি পেঁচায় কথা বলি, কোনো মোরগের মতো করে ভাঁজ করে যেভাবে কথা রাখা হয় সেভাবে বোঝা যায় না, ঠিক আছে।
তারপরে তাড়াতাড়ি খেলাধুলা ড্যাশ করো, পড়তে বসতে হবে। আচ্ছা এবার হ্যাঁ, কেউ কথা বলবে না, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এবার 46 বলো, তুমি বলো। তাড়াতাড়ি খেলাধুলা কি করতে হবে? 46 দ্রুত। সাঙ্গ। সাঙ্গ মানে কি? সাঙ্গ শব্দের অর্থ কি বলো তো? সাঙ্গ শব্দ হচ্ছে সমাপ্ত। সর্বশেষ, একদম সঠিক হয়েছে। আচ্ছা এবার হচ্ছে সর্বশেষ শূন্যস্থানটি, পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আনন্দের ঢেউ বয়ে যায়। আমি যাকে জিজ্ঞেস করি সে বলবে। হ্যাঁ, কথা বলবে না। আচ্ছা তুমি বলো, 165 রোল বলো, দেখি তুমি পারো কিনা এটা বলো তো। পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আনন্দ, এখানে আকার হবে, আনন্দ হবে আকার, এখানে আকার। হ্যাঁ, আনন্দের ঢেউ বয়ে যায়, কি হবে বলো তো? কোন শূন্যস্থানটি এখানে আমরা বসাবো? স্যার মনের মাঝে। মনের মাঝে, একদম সঠিক হয়েছে। তাহলে তোমরা সবাই ক্লাস 4 এর সবাই এ প্লাস পেয়ে গেছো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম না, তার মানে তাদেরকে যে আমি পছন্দ করি না তা নয়, আমি সবাইকে পছন্দ করি, সবাইকে অত্যন্ত সবাই আমার কাছে প্রিয়। আমি তোমাদেরকে এরপরে যে প্রশ্ন উত্তর আছে বা অন্য সময় আমি তাদেরকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা আমাদের ক্লাসের সময় কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ অংশ এখন আমরা শেষ করতেই পারি নাই। আচ্ছা কথা বলবে না, আমার কাছে সময় অনেকে অনেক কিছু পড়ানো আছে এখানে, খেয়াল করো। তাহলে অনুশীলনীর প্রশ্ন উত্তরে চলে আসি এবার। অনুশীলনীর প্রশ্ন উত্তরে আমি তোমাদের কাছে এখন জিজ্ঞেস করতে পারছি না, যেহেতু সময়ের সংকট আছে। বলো না, আমি এখন লেখা দেইনি বাবা, অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো বলছি আর কি। খেয়াল করো, এখানে বলছে কি ছুটছে যাকে থামানো যায় না। আচ্ছা এই উত্তরগুলো আমরা দেখে নিই, এই উত্তরগুলো আমরা দেখে নিই। তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নাও। কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? আবল তাবল কথা ছুটছে যাকে থামানো যাচ্ছে না। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। কথা বলো না বাবারা, কথা বললে তোমরা আমার কাছে পাবে না। তারপরে দেখো, ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজে? মনের মাঝে। মনের মাঝে। আচ্ছা কখন গানের পালা সাঙ্গ হয়? ঘুমিয়ে গেলে গানের পালা সাঙ্গ হয় বা হলো, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমাদের কবিতাটি বা এই ছড়াটি, এই ছড়াটির মূল বিষয়টা তাহলে কি আমরা জানতে পারি এখান থেকে? সবাই এটা স্ক্রিনশট দিয়ে নেবে। ছড়াটির যে বর্ণনা করা হয়েছে, কি বর্ণনা করা হয়েছে? একজন লোক মনে আনন্দে নানা অর্থহীন কথার তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। ঘুম আসার আগ পর্যন্ত সে এমন আবোল তাবোল কথাই বলে গেল। এটা হচ্ছে সবচেয়ে সহজ বিশ্লেষণ, ঠিক আছে? তাহলে আমরা যদি মূল কথা বলতে চাই, সহজ কথা বলতে যদি বলে 3টি বাক্যে লিখো, তাহলে কিন্তু আমরা 3টি বাক্যে লিখতে পারবো, তাই না? স্ক্রিনশট দিয়ে নেবে। তোমাদের জন্য একটা বাড়ির কাজ আমি দিব এখন, যেটা বাড়ির কাজ এখন দিব। সবাই স্ক্রিনশট দিয়ে নেবে। স্ক্রিনশট দিয়ে নেবে, বলো। আমি তোমাদের যে অংশটা, এটা তোমাদের বাড়ির কাজ, আগামী দিনের অ্যানসার আমি বলে দিব, এটাই তোমাদের কাজ। সবাই স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত। এই কবিতা অংশটি পড়ে আগে একটু আবার দেন, স্ক্রিনশট দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ভাইবার দিতে পারি না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাদের আজকের এই বাড়ির কাজটা তোমাদের ভাইবারে আমি পাঠিয়ে দেব, ঠিক আছে? এই অংশটা তোমরা বাসায় অনুশীলন করবে। আমি তোমাদের এটা যারা পারছো না তাদের জন্য আমি ভাইবারে এই বাড়ির কাজটা আমি পাঠিয়ে দেব, তোমরা অনুশীলন করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটা একদম শেষ পর্যায়ে, ঠিক আছে? আমার এখানে আরো অনেক বিষয় ছিল, আমি পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করে এবং একটা নমুনা উত্তর তোমাদের দেবো। তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নাও, আর যদি স্ক্রিনশট দিতে না পারো
তাহলে আমি তোমাদেরকে তোমাদের ভাইবারে পাঠিয়ে দিব। তো প্রিয় স্যার। শিক্ষার্থীরা, আমি ক্লাসের এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি শুনবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম দিতে হবে না, আমি ক্লাস শেষ করি নাই। আমি ক্লাস শেষ করি না এখনো। এখনো ক্লাস শেষ করি না, এখনো আমার হাতে 1 মিনিট সময় আছে। আচ্ছা, তোমরা কি আবোল তাবোল এই কবিতাটিকে বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি যে নমুনা প্রশ্নটা দিলাম সেটা যারা তুলতে পেরেছো বা তুলতে পারো নাই, আমি একটু ভাইবারে দিব। তোমরা সবাই আন্তরিকতার সাথে এটা চেষ্টা করবে এবং অবশ্যই আমাকে আগামী ক্লাসে দেখাতে হবে প্রত্যেককে, কেউ যেন বাদ না যায়। এবং আমি উত্তরটাও বলে দিব আগামী ক্লাসে। পাশাপাশি তোমাদের বাড়ির কাছে কোনগুলো লিখবো? যেটা তোমাদের স্ক্রিনে শর্ট দিতে বললাম, যে প্রশ্ন উত্তর নমুনাটা দেখালাম প্রশ্নটা, সেটাই তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজটা আমি তোমাদের ভাইবারে দিয়ে দিব বাবা, ভাইবারে দিয়ে দিচ্ছি পরে। তো তোমরা সবাই ভালো থাকবে এবং হ্যাঁ, আমার আইডিতে অবশ্যই আমাদের আইডিতে পাঠাবে, ঠিক আছে? এবং আমি অবশ্যই মূল্যায়ন করব বলতে আমি টিক চিহ্ন দিব বা কোনো ভুল বলে আমি সেই মার্কিং করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।